আচ্ছা, বিয়ের আগে যে সস্তা কাচের চুড়ি বা ধরুন আলতা একজন প্রেমিকার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। বিয়ের পর ঠিক সেই একই জিনিসগুলো কেন একজন স্ত্রীর কাছে রীতিমতো চোখের বিষ হয়ে দাঁড়ায়? হুম এটা একটা চমৎকার প্রশ্ন। একটু ভেবে দেখলে মানুষটা সেই একই, উপহারটাও একই, সম্পর্কটাও তো ওই একই মানুষের সাথে। তাহলে মাঝখান থেকে বদলে গেল কি? কোথায় হারিয়ে গেল সেই জাদুটা? একদম জাদুটা উধাও হয়ে যায়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমাদের হাতে থাকা আজকের মূল উৎসটির নাম প্রেম ও দাম্পত্যের অম্লমধুর জ্যামিতি। আর আমাদের আজকের উদ্দেশ্য হল এই উৎসের পাতা থেকে বোঝার চেষ্টা করা যে বিয়ের আগের প্রেমের সেই স্বপ্নময় ইউটোপিয়া এবং বিয়ের পরের চরম বাস্তবতার মধ্যে যে একটা আকাশ-পাতাল বৈপরীত্য তৈরি হয়, তার পেছনের মনস্তত্ত্ব আসলে কি? খুব ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ। আর যারা এই মুহূর্তে আমাদের আলোচনাটি শুনছেন, তাদের হয়তো নিজেদের জীবনের কোনো না কোনো অধ্যায়ের কথা মনে পড়ে যেতে পারে আজ। তো শুরু করা যাক। নিশ্চয়ই। এই উৎসের একেবারে শুরুতেই একটি অত্যন্ত রূঢ় কিন্তু খুব বাস্তব দাবি করা হয়েছে, যেটিকে মূল লেখায় বর্ণনা করা হয়েছে দিনের আলোর মতো সত্যি একটা বিষয় হিসেবে। আচ্ছা, দাবিটা কি? দাবিটি হল বিয়ের আগে প্রেম জমাট বাঁধে আর বিয়ের পর তা গলে যায়। গলে যায়? বরফের মতো? হ্যাঁ, ঠিক তাই। জ্যামিতি এবং পদার্থবিদ্যার একটা চমৎকার রূপক এখানে লুকিয়ে আছে আসলে। ধরুন, পদার্থবিদ্যায় যেমন তাপমাত্রার পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে। রাইট, কঠিন থেকে তরল। একদম ঠিক তেমনি বিয়ের আগে দুজনের মধ্যে যে আবেগ একটা শক্ত সুনির্দিষ্ট রূপ নেয়, বিয়ের পর সংসারের তাপে সেটা যেন গলতে শুরু করে। এই গলে যাওয়া শব্দটা এখানে খুব তাৎপর্যপূর্ণ। এর মানে কি এই যে প্রেম পুরোপুরি শেষ হয়ে যায়? না না, এর মানে এই নয় যে প্রেম পুরোপুরি উধাও হয়ে যায়। বড় এর আকৃতি, ধরন এবং প্রকাশের ভাষাটা সম্পূর্ণ বদলে যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। বিয়ের আগের প্রেম যেন জ্যামিতির দুটি রেখার একে অপরের দিকে ছুটে আসার মতো, ভীষণ রোমাঞ্চকর। আর বিয়ের পরের প্রেম হল দুটি সমান্তরাল রেখার মতো। তারা একসাথে পথ চলছে ঠিকই, কিন্তু কিন্তু সেই তীব্র ধাক্কা বা মিলনের আকর্ষণিকতা আর নেই। ওয়াও, জ্যামিতির তুলনাটা দারুণ। আচ্ছা, একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা। ওই যে কাঁচের চুড়ি আর আলতার উদাহরণটা দিলাম, এই গলে যাওয়ার প্রক্রিয়াটা কি সেখান থেকেই শুরু হয়? অনেকটাই। এটাকে কি আমরা বেড়াতে গিয়ে কেনা সুভেনিয়ারের সাথে তুলনা করতে পারি? ধরুন, সমুদ্র সৈকতে বসে কেনা সস্তার একটা ঝিনুকের মালা, সেখানে ভীষণ জাদুকরী মনে হয়। হ্যাঁ, কারণ পরিবেশটা তখন জাদুকরী থাকে। ঠিক, সমুদ্রের হাওয়া, ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে ওই পরিবেশের কারণে মালাটার একটা আলাদা মূল্য তৈরি হয়। কিন্তু ছুটি শেষে বাড়িতে ফিরে সেটা যখন রোজকার ব্যবহৃত ড্রয়ারে রাখা হয়, তখন তার নিতান্তই সাধারণ আর অর্থহীন মনে হয়। খুব সুন্দর একটা উপমা। তো প্রশ্ন হল, মানুষের পরিচয় যখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে যায়, তখন একই বস্তুর প্রতি দৃষ্টিভঙ্গি এতটা বদলে যাওয়ার কারণ কি? বস্তু তো আর বদলায়নি। সেই সুভেনিয়ারের ড্রয়ারে বন্দী হওয়ার মতোই বিষয়টা। বিয়ের পর প্রেমিকা যখন বউ সত্তায় প্রবেশ করে, উম, তখন তার চারপাশের মনস্তাত্ত্বিক ক্যানভাসটা পুরোপুরি বদলে যায়। ক্যানভাসটা বদলে যায় বলতে? মূল লেখায় খুব চমৎকারভাবে বলা হয়েছে হুম যে প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায়। হুম আর সেটা শুনতে ভীষণ রোম্যান্টিকও লাগে। হ্যাঁ, বিয়ের আগে সবাই ডাকে। রাইট। কিন্তু যখন কেউ প্রকৃত অর্থেই বউ হুম। বা স্ত্রী হয়ে যায়, তখন তার সাথে যুক্ত হয় সংসার নামক একটা বিশাল প্রাতিষ্ঠানিক বাস্তবতার ভার। প্রাতিষ্ঠানিক বাস্তবতা। সস্তা উপহারগুলো বিয়ের আগে রোম্যান্টিক মনে হয়, কারণ তখন ওই উপহারের আর্থিক মূল্যের চেয়ে তার পেছনের আবেগটাই মুখ্য থাকে। আচ্ছা। কিন্তু বিয়ের পর ওই একই উপহার বাস্তবতার কঠিন মাপকাঠিতে বিচার্য হয়। তখন আর শুধু আবেগের ওপর ভিত্তি করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কিন্তু একটু দাঁড়ান, বিষয়টা আমার কাছে পুরোপুরি পরিষ্কার নয়। শুধু বস্তুগত মূল্যই যদি সব হয়, তাহলে তো ভালোবাসার ব্যাপারটা পুরোটাই একটা অর্থনৈতিক লেনদেন হয়ে দাঁড়ায়। না না, বিষয়টা ঠিক সেরকম নয়। ব্যাপারটা কি শুধু টাকার? নাকি ওই যে বললেন প্রাতিষ্ঠানিক বাস্তবতা, সেটাই মূল কারণ? কারণ বিয়ের আগে যে মানুষটা শুধু ভালোবাসার পাত্রী ছিল, বিয়ের পর সে তো একটা পুরো সংসারের অন্যতম চালিকা শক্তি। একদম ঠিক ধরেছেন। তখন তার চাহিদাগুলো আর শুধু আবেগময় থাকে না। তাকে পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়, সুরক্ষা নিয়ে ভাবতে হয়,
এই বিশ্লেষণটা একদম শেকড়ে আঘাত করেছে। বিষয়টা শুধুই অর্থনৈতিক নয়, মানে এটি একটি সম্পূর্ণ মানসিক রূপান্তরের বিষয়। যখন প্রেমিকা স্ত্রীতে পরিণত হন, তখন তার অবচেতন মন কেবল বর্তমানের রোম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তাকে একটু দূরদর্শী হতে হয়। ঠিক তাই, তাকে পরিবারের স্থিতিশীলতা নিয়ে ভাবতে হয়। আর সেই স্থিতিশীলতার মাপকাঠিতে ওই সস্তার আলতা বা চুড়ি কোনো নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তাটাই এখানে আসল কথা। উল্টো, জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে এই ধরনের উপহার তখন দায়িত্বহীনতার প্রতীক হিসেবে দেখা দিতে পারে। যে জিনিসটা একসময় নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক ছিল, সময়ের ফেরে সেটাই হয়ে ওঠে সংসারের রূঢ় বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার এক ব্যর্থ চেষ্টা। এই যে সংসারের রূঢ় বাস্তবতার কথা আমরা বলছি, এই বাস্তবতা থেকে বাঁচতেই কি প্রেমিক-প্রেমিকারা রাত জাগে? রাত জাগার ব্যাপারটা আসলে একটা পালানোর পথ। মানে সমাজ যখন ঘুমায়, তখন কি তারা নিজেদের জন্য এমন একটা জগৎ তৈরি করে যেখানে সংসারে কোনো হিসাব নেই? কারণ মূল টেক্সটে ডিজিটাল যুগের ১৬ বছর বয়সী প্রেমিক-প্রেমিকাদের রাত জাগার একটা চমৎকার চিত্র ফুটে উঠেছে। হ্যাঁ, ওই অংশটা ভীষণ আকর্ষণীয়। যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে, চারদিক একদম নিস্তব্ধ, তখন তারা জেগে থাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের ভিডিও কলে। আর সেখানে তাদের ব্যবহৃত সম্বোধনগুলো একবার খেয়াল করুন। তারা একে অপরকে কি বলে ডাকে সেটা কিন্তু খুব মজার। হ্যাঁ, তারা একে অপরকে ডাকছে জান, জান্তুষ, ময়না, টিয়া, হিতুষ। নতুন প্রেমের এই সার্বজনীন বিচ্ছিন্নতা কি ভীষণ কৌতূহলোদ্দীপক নয়? তাদের কাছে আক্ষরিক অর্থে তখন পৃথিবীর আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল দিনের বেলায় সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের যে কোলাহল থাকে, গভীর রাতে সেটা থাকে না। চারপাশ একদম শান্ত। ঠিক, আর ওই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে জানালার ওপাশেই তখন তাদের পুরো পৃথিবী। জান্তুষ বা হিতুষ এর মতো এই অদ্ভুত শব্দগুলো আসলে তাদের সেই নিজস্ব পৃথিবীর এক গোপন সাংকেতিক ভাষা। ও, সাংকেতিক ভাষা? হ্যাঁ, তারা এমন কিছু শব্দ তৈরি করে যা বাইরের পৃথিবীর কেউ ব্যবহার করে না, যা শুধু তাদের দুজনের জন্য সংরক্ষিত। এটা অনেকটা নিজস্ব একটা রাষ্ট্র তৈরি করার মতো, যার নাগরিক কেবল তারা দুজন। কিন্তু এই ভাষাগুলোর দিকে একটু খেয়াল করলে দেখবেন এগুলো ভীষণ শিশুসুলভ। মানে প্রাপ্তবয়স্ক মানুষেরা অনেক সময় প্রেমের এই পর্যায়ে এসে একদম বাচ্চাদের মতো কথা বলে। এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পেছনের মনস্তত্ত্বটা কি? এটা কি কেবলই আদরের বহিঃপ্রকাশ, নাকি এর গভীরে কোনো অবচেতন ইচ্ছা লুকিয়ে আছে? আমার তো মনে হয় এটা এক ধরনের নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার চেষ্টা, যেখানে কোনো দায়িত্ববোধ নেই। আপনি একেবারে সঠিক পয়েন্টটা ধরেছেন। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একে রিগ্রেশন বা পশ্চাৎপসরণ বলা যেতে পারে। রিগ্রেশন? হ্যাঁ, প্রেমে পড়লে মানুষ অনেক সময় শৈশবের সেই নিরাপদ এবং শর্তহীন ভালোবাসার জায়গায় ফিরে যেতে চায়। শিশুরা যেমন কোনো দায়বদ্ধতা ছাড়াই ভালোবাসা পায়। হ্যাঁ, তাদের কোনো বিল দিতে হয় না। ঠিক, প্রেমিক-প্রেমিকারাও এই গভীর রাতের জগতে একে অপরের কাছ থেকে তেমনটাই প্রত্যাশা করে। জান্তুষ বা ময়না ডাকার মাধ্যমে তারা আসলে নিজেদের মনকে এই বার্তা দেয় যে এখানে বাইরের পৃথিবীর কোনো কঠোর নিয়মকানুন খাটবে না। কিন্তু এই বিচ্ছিন্ন পৃথিবীটা তো ভীষণ ভঙ্গুর। ভঙ্গুর তো বটে। ভঙ্গুর হওয়ার মূল কারণ কি? ওই দিনের আলো? আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই তাই। বিয়ের পরের উন্মুক্ত বাস্তবতায় এই নিভৃত পৃথিবীটা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। কারণ তখন তো আর লুকিয়ে থাকার উপায় নেই। একদম। সংসার কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, মানে এটি সমাজেরই একটা অবিচ্ছেদ্য অংশ। রাইট, বিয়ের পর তাদের সম্পর্কটা একটা সামাজিক কাঠামোতে প্রবেশ করে। রাইট। তখন আর শুধু রাত জেগে নিজেদের মতো করে একটা আলাদা জগৎ বানিয়ে রাখা যায় না। সকালের আলো ফোটার সাথে সাথেই তাদের সমাজের মুখোমুখি হতে হয়। আর সবার সামনে তো আর ওই গোপন ভাষার চর্চা করা যায় না। না, যায় না। আর রাত জেগে স্বপ্নের জাল বোনারও ফুরসত থাকে না। দায়িত্বের ভারে সেই নিজস্ব রাষ্ট্রের সীমানা ভেঙে পড়ে। আর এই নিজস্ব রাষ্ট্রের সীমানার ভেতর তারা একে অপরকে যেসব প্রতিশ্রুতি দেয়, সেগুলোর ধরনটাও কিন্তু বেশ কাব্যিক। খুবই কাব্যিক। মূল উৎস থেকে যদি একটু উদ্ধৃত করি, সেখানে চমৎকার ছড়া ও গানের লাইনের কথা এসেছে। যেমন, কমলা বরণ মুখটি তোমার চাঁদের মতন হাসি। হ্যাঁ, অদ্ভুত সুন্দর সব লাইন। আবার আরও একটি মজার লাইন আছে,
পান্তা ভাতে কাঁচামরিচ, গরম ভাতে ঘি, তোমার সাথে প্রেম করিতে আমার লজ্জা কি। কি অদ্ভুত একটা সারল্য আছে এই কথাগুলোতে, তাই না? ভীষণ সরল এবং আবেগময়। কিন্তু এর পরেই টেক্সট আমাদের সেই চিরচেনা দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করায়। ওই হিসাব নিকাশের বিষয়টা। হ্যাঁ, বিয়ের পর হাজারো হিসাবের ভিড়ে এই পদ্য, কবিতা ও ছন্দ সব কর্পূরের মতো উড়ে যায় বলে উল্লেখ করা হয়েছে। টেক্সটের আরও কিছু লাইন বেশ মর্মস্পর্শী। যেমন ওই যে বিয়ের কথা নিয়ে যেটা বলা আছে। রাইট, যেমন বলা হয়েছে, এ তোমার সাথে আমার বিয়ে হোক, আমারই ছিলে, আমারই থাকলে। এবং আরেক জায়গায় বলা হয়েছে, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না। হুম। তো এসবের মানে কি দাঁড়াচ্ছে? এর মানে কি এই যে প্রেম হলো নিখাদ কবিতা আর সংসার হলো নির্দয় গণিত, মানে বিয়ের পর আমরা কি কবিতা থেকে সোজা অঙ্কের খাতায় প্রবেশ করি? কবিতা আর গণিতের এই তুলনামূলক বিশ্লেষণটা খুব গভীর। দেখুন, কবিতার একটা নিজস্ব স্বাধীনতা আছে, সেখানে কল্পনার রং মেশানো যায়, ছন্দ মেলানো যায়। হ্যাঁ, সেখানে কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু গণিত হল বস্তুনিষ্ঠ, সেখানে কোনো ছাড় নেই, সমীকরণ মেলাতেই হবে। 2+2=4 হতেই হবে। একদম। প্রতিদিনের বেঁচে থাকার যে লড়াই, সংসারের যে অবিরাম হিসাব নিকাশ, তা ধীরে ধীরে প্রেমের এই কাব্যিক প্রকাশকে চাপা দিয়ে দেয়। কারণ সংসার হলো দায়িত্বের জায়গা। ঠিক, সেখানে মাসের শেষে বাড়ি ভাড়া দিতে হয়, বিদ্যুতের বিল মেটাতে হয়, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে ওই পান্তা ভাতে কাঁচামরিচের রোম্যান্স দিয়ে তো আর মাসের বাজার সদাই চলে না। একদম না, চাল ডাল তো আর কবিতা দিয়ে কেনা যায় না। তাই বিয়ের আগে যে মানুষটি নিখুঁত ছন্দে কবিতা বলতো, বিয়ের পর তাকেই সংসারের নিখুঁত হিসাব মেলাতে হয়। কাব্যের ছন্দ তখন সংসারের গণিতের কাছে হার মানে। এখানে আরেকটা দিক ভেবে দেখার মতো। বলুন। এই যে কবিতা মরে যাওয়ার কথা বলছি, এর জন্য কি কেবল বিবাহ নামক প্রতিষ্ঠানটিই দায়ী, নাকি মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য এখানে একটা বড় ভূমিকা পালন করে? মানুষের স্বভাবটাও এখানে একটা বড় ফ্যাক্টর। কারণ মানুষ তো স্বভাবগতভাবেই স্থায়িত্ব চায়, একটা নিশ্চিন্ত জীবন চায়। তাহলে যেটা সে সবচেয়ে বেশি চাইল সেই সংসার পাওয়ার পরই তার মোহভঙ্গ কেন হবে? মস্তিষ্ক কি কেবল অনিশ্চয়তার পরিবর্তনকেই রোমান্স হিসেবে ধরে নেয়? মানে রুটিন বা অভ্যাসের মধ্যে কি রোমান্স বেঁচে থাকতে পারে না? মানুষের মস্তিষ্ক ডোপামিন নামক এক রাসায়নিক পদার্থের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ডোপামিন, রাইট। ফিল গুড হরমোন। হ্যাঁ। নতুনত্ব, অনিশ্চয়তা এবং কোনো কিছু পাওয়ার যে লড়াই, এগুলো মস্তিষ্কের ডোপামিনের ক্ষরণ বাড়ায়। যখন সম্পর্কটি প্রেমের পর্যায়ে থাকে, তখন প্রতিটি দেখাই মনে হয় নতুন, প্রতিটি কথাই মনে হয় অপ্রত্যাশিত। তখন সবকিছুতে একটা থ্রিল থাকে। কিন্তু বিয়ের পর যখন সেই মানুষটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, তখন সেই তীব্র রাসায়নিক উদ্দীপনা আর থাকে না। এটাকে মনস্তত্ত্বের ভাষায় হ্যাবিচুয়েশন বা অভ্যস্ততা বলা হয়। ও, হ্যাবিচুয়েশন। তাই কেবল সমাজ বা বিবাহ প্রথা নয়, আমাদের জীববিজ্ঞানও এই রোমান্স ফিকে হয়ে যাওয়ার পেছনে সমানভাবে দায়ী। মানে আমাদের ব্রেনই আমাদেরকে বোর ফিল করায়। অনেকটা সেরকমই। যখন বেঁচে থাকার লড়াই এবং মস্তিষ্কের অভ্যস্ততা একসাথে কাজ করে, তখন ওই কাব্যিক অনুভূতিগুলো টিকে থাকা সত্যি কঠিন হয়ে পড়ে। এই বিষয়টা একটা বিশাল প্রশ্নের জন্ম দিচ্ছে। সংসার যদি কবিতাকেই মেরে ফেলে, বাস্তবতার চাপে যদি ছন্দ হারিয়েই যায়, তাহলে সাহিত্যের এবং মানুষের মনস্তত্ত্বে প্রেমের আদর্শ রূপটি আসলে কি? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক এখানেই আলোচনাটা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। মূল টেক্সটের সবচেয়ে গভীর দার্শনিক দিকটি এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে। সেই না পাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, সেখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে, সত্যিকারের প্রেম কোনো কোনো সময় না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায়। এটা ভীষণ সত্যি একটা কথা। ভেবে দেখলে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প, উপন্যাস বা মহাকাব্যগুলোতে প্রেমিকরা কিন্তু সবসময় অপ্রাপ্তির বেদনায় ভোগা ট্র্যাজিক হিরো। রোমিও জুলিয়েট, লাইলি মজনু। রাইট। তাদের গল্পগুলো এত বিখ্যাত হওয়ার কারণ কি? এই যে তাদের সম্পর্ক কখনো সংসারের ওই রূঢ় গণিতের মুখোমুখি হয়নি। মানে তারা কখনো একসাথে বিদ্যুতের বিল দেওয়ার একঘেয়েমিতে অভ্যস্ত হয়নি। একদম তাই। তাদের প্রেমটা ওই চরমে থাকা অবস্থাতেই থেমে গেছে। এখানে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত উক্তিটিও টেক্সটে স্মরণ করা হয়েছে, যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর। হুমায়ুন আহমেদের এই উক্তিটি পুরো মনস্তাত্ত্বিক কাঠামোটাকে এক বাক্যে ধরে ফেলে। কিভাবে? গোপন প্রেম গভীর হওয়ার কারণ হল সেখানে হারানোর একটা ধ্রুবক ভয় থাকে, আর এই ভয়টাই সম্পর্ককে সজীব রাখে। ভয়ের কারণে সজীব থাকে? হ্যাঁ,
যখন কোনো কিছু সহজে পাওয়া যায় না, যার জন্য সমাজ বা পরিবারের বিরুদ্ধে লড়াই করতে হয়, তখন সেই সম্পর্কের প্রতিটি মুহূর্ত অমূল্য মনে হয়। বাধাগুলো আসলে প্রেমের জ্বালানি হিসেবে কাজ করে। ওয়াও, বাধাগুলো প্রেমের জ্বালানি। এই বাধাই সেই ডোপামিন ক্ষরণের মাত্রা বাড়িয়ে দেয়, যার কথা একটু আগেই বলছিলাম। এই জ্বালানির একটা চমৎকার বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে উৎসতিতে। বসন্তের বিকেলে সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে 2 টাকার বাদাম, একঠোঙা ঝালমুড়ি বা কোনো নির্জন কফি শপে বসে 2 কাপ কফি খাওয়ার যে রোমাঞ্চকর বিবরণ দেওয়া হয়েছে তা সত্যি অভাবনীয়। ওই লুকানোর থ্রিলটাই আসল। তো আমার প্রশ্ন হল, মানুষ কি আসলে গন্তব্যে পৌঁছানোর চেয়ে ওই পৌঁছানোর প্রক্রিয়াটার প্রতি, বা বলা যায় ওই ছুটে চলার লড়াইটার প্রতি বেশি আসক্ত? 100%। বিয়ের পর খোলাখুলিভাবে 5 স্টার রেস্তোরাঁয় খাওয়ার চেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে খাওয়া 2 টাকার বাদাম মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি রোমাঞ্চকর হওয়ার কারণ কি এই ছুটে চলা? নিঃসন্দেহে ভাবে। ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, 5 স্টার হোটেলের দামি খাবারে আরাম আছে, স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু সেখানে লুকিয়ে থাকার কোনো চ্যালেঞ্জ নেই। রাইট, সবাই তো দেখছেই। সমাজ সেখানে আপনাকে স্বীকৃতি দিচ্ছে। আর যখনই বিয়ে নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্কটি সামাজিক স্বীকৃতি পেয়ে যায়, তখন আর লুকানোর কিছু থাকে না, কোনো বাধা থাকে না, এবং সবচেয়ে বড় কথা, হারানোর ভয় যাও একেবারে তলানিতে এসে থাকে। আর ভয় না থাকলে সেই উত্তেজনাও থাকে না। ঠিক, এই বাধাহীনতাই অবচেতনভাবে সেই রোম্যান্সটাকে কমিয়ে দেয়। লেখক যে বলেছেন প্রেম আসলে বিয়ের আগেই জমানো থাকে, তার মূল কারণ হল এই গোপনীয়তা আর বাধা। আহা, এখন ব্যাপারটা একদম পরিষ্কার হলো। বিয়ের পর যখন সবকিছু উন্মুক্ত হয়ে যায়, তখন সেই গোপন গভীরতার থাকে না। প্রেম তখন এক ধরনের অভ্যাসে পরিণত হয়, অনেকটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার মতো। সেখানে প্রয়োজন আছে, কিন্তু উত্তেজনা নেই। কি অদ্ভুত আর জটিল আমাদের এই মনস্তত্ত্ব! আমরা সারা জীবন যে মানুষটার সাথে থাকা স্বপ্ন দেখি, যার জন্য রাত জাগি, কবিতা লিখি, তাকে পুরোপুরি পেয়ে গেলেই সেই স্বপ্নের রং ফিকে হতে শুরু করে। এটাই মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তাহলে এরই দীর্ঘ বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে গোপনীয়, কাব্যিক এবং অপূর্ণ প্রেমের জ্যামিতি বিয়ের পর সংসারের নিখুঁত কিন্তু ছন্দহীন গণিতে পরিণত হয়। সমুদ্র সৈকতের সেই জাদুকরী সুভেনিয়ার থেকে শুরু করে গভীর রাতের হোয়াটসঅ্যাপ কল আর পান্তা ভাতের কবিতা থেকে সংসারের হাজারো হিসাব, সব মিলিয়ে প্রেম আর দাম্পত্যেরই যাত্রা সত্যি এক অম্লমধুর সমীকরণ। এই জ্যামিতিতে সত্যি কোনো সরল রেখা নেই। পুরোটাই মনস্তত্ত্ব, জীববিদ্যা, পারিপার্শ্বিক পরিস্থিতি আর বাস্তবতার নানা সমীকরণে ঘেরা এক জটিল নকশা। ঠিক বলেছেন। যেখানে না পাওয়াটাই হয়তো সবচেয়ে বড় পাওয়া, আর পুরোপুরি পেয়ে যাওয়াটাই হয়তো এক ধরনের হারানোর শুরু। সংসার হয়তো প্রেমের তীব্রতাকে কমিয়ে দেয়, কিন্তু এর বিনিময় সে দেয় স্থিতিশীলতা আর নির্ভরতা। এখন মানুষের জন্য কোনটি বেশি জরুরি, সেটাই আসল প্রশ্ন। দারুণ বলেছেন। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটি বিষয় হয়তো নতুন করে ভেবে দেখার মতো। অবশ্যই। মানুষের স্বভাব যদি এই হয় যে প্রেম কেবল গোপনীয়তা এবং না পাওয়ার মাঝেই তার সর্বোচ্চ গভীরতা আর তীব্রতা খুঁজে পায়, তবে আধুনিক বিবাহ প্রথা কি জন্মগতভাবে রোম্যান্সের মূল প্রকৃতির সাথে সাংঘর্ষিক? খুবই চিন্তায় ফেলার মতো একটা প্রশ্ন। সম্পর্কের এই ভাঙা গড়ার খেলায় যখনই আমরা সেই না পাওয়াকে পাওয়ায় রূপান্তর করি, আমরা কি আসলে প্রেমের ওই জাদুকরী সুবিনিরটাকেই স্বেচ্ছায় ড্রয়ারে বন্দি করে ফেলি? পরের বার কোনো নির্জন কফি শপে বসে সবার চোখ ফাঁকি দিয়ে 2 টাকার বাদাম বা 1 কাপ কফি ভাগ করে নেওয়ার সময় হয়তো এই অম্লমধুর জ্যামিতির কথা নতুন করে ভাবতে হবে। ওই ভাঙাগড়া আর হিসাব না মেলার জ্যামিতির মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের সবচেয়ে প্রিয় অনুভূতিগুলো। যারা শুনছেন, এই প্রশ্নটি আপনাদের নিজেদের বিবেচনার জন্যই রেখে গেলাম।